হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। গতকাল একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম, সেই ভিডিওর কন্টিনিউয়েশন হিসেবে আরেকটা ভিডিও আমার দেওয়া উচিত। যা দেখছি, যা শুনছি, এই নিয়ে আরেকটু কিছু না বললে জিনিসটা আধা আধুরা থেকে যাবে। কারণ যে ভিডিওটার পরিপ্রেক্ষিতে ওই ভিডিওটা আমি করেছিলাম, তারপরে ছোট জায়ের পক্ষ থেকে আরও দুটো তিনটে ভিডিও এসেছে। আজকে নয়, গতকাল। তার থেকে আমার মনে হয়েছে বেশ অনেক কিছু তথ্য সেই ভিডিওর মাধ্যমে আমরা পেয়েছি এবং আশা করি সেগুলোকে নিয়ে আমরা অবভিয়াসলি কথা বলতে পারি। আচ্ছা, বড় বউ হিসেবে যেটা আমরা ভিডিওতে দেখেছিলাম, মৌয়ের ভিডিওতে ও একটাই ভিডিও করেছে, এর বাইরে ও আর এই কথাবার্তা নিয়ে উচ্চবাচ্য করেনি। অ্যাকচুয়ালি মৌ যেটা করেছে সেটা হলো মৌচাকে ঢিল ছুঁড়ে মেরেছে। ও কিছুদিন ওয়েট করেছে ঘটনাটার, আশা করি ভেবেছিল কারোর না কারোর কাছ থেকে জিনিসটা চোখের সামনে চলে আসবে। মানে অপর পক্ষেরও তো তোমার ইউটিউব চ্যানেল আছে, কাজেই যারা জিনিসটা ঘটিয়েছে তাদের মারফত এই খবরটা প্রকাশ্যে আসবে। কিন্তু যখন দেখলো এই ব্যাপারে সবাই চেপে যাচ্ছে, খবরটা হজম করে নিচ্ছে, তখন ওর দিক দিয়ে ক্লারিটি রাখার জন্য এই খবরটা ও সামনে আনতে বাধ্য হয়েছে। কারণ এটা আমরা মৌয়ের কাছ থেকেই শুনেছি। ওর পক্ষ থেকে ও জানিয়ে দিয়েছে যে দেখো, যদি ও জিনিসটা সামনে না আনতো তাহলে হয়তো ভবিষ্যতে এই ঘটনাটাই উল্টো দিকে পরিচালনা করা হয়ে যেত। অর্থাৎ হয়তো বা বলতো মৌই এই সমস্ত টাকা, মানে শাশুড়ির ভাতার টাকাগুলো সমস্ত হাপিস করে দিয়েছে। বলতে তো কারো মুখে আটকায় না, সত্য মিথ্যা যাচাই করা তো পরে, আগে আমি বলে দেবো, তারপর জিনিসটার সম্বন্ধে আমার কাছে প্রমাণ হেন তেন আমাদের ওয়াইটিতে পাওয়া খুবই মুশকিল। কারণ ওয়াইটিতে দুর্নাম করার যারা প্রচেষ্টা করে তারা এইভাবেই করে। প্রমাণ আর কটা লোক দেখতে যাবে আর খুঁজতে যাবে বলো? আমরা শুধু এখানে বসে কন্ট্রোভার্সি করব, কারোর ভালোটাকে সামনে আনবো, কারোর খারাপটাকে তুলে ধরবো, এইগুলো ব্যাপার হবে। এবার ভিতরের খবর কতটা আর কে কতটা সামনে আনবে আর আনতে চাইবে। যাই হোক, মৌয়ের দিক দিয়ে মৌ খুব ভালো কাজটা করেছে যে জিনিসটা, ঘটনাটা সামনে নিয়ে এসছে। দেখো, এই আগে আমি ওর পক্ষে কিছু কথা বলে নিই। ও তো পারতো এই যে 30,000 টাকাটা একদিনে নিশ্চয়ই জমা পড়েনি, এইটা প্রায় 2-2.5 বছর 3 বছর ধরে নিশ্চয়ই টাকাটা জমেছে। তাহলে ও তো পারতো এই 30,000 টাকা হওয়ার আগে, যখন 10,000 টাকা হয়েছে তখন টাকাটা তুলে নিতে। ও কিন্তু তোলেনি, কারণ ও মনে করেছে এটা শাশুড়ির টাকা, শাশুড়ির অ্যাকাউন্টে আছে, সেখানেই থাক, ওদের প্রয়োজন হয়নি। কিন্তু শাশুড়ির যখন শরীর খারাপ হয়েছে, সেটার চিকিৎসা করার যখন প্রসঙ্গ উঠেছে, তখন সে বলেছে ও ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে। এবং তখন গ্রামের লোক, ওদের তো জানো গ্রামে থাকে, গ্রামের লোকজন আছে, নিজের আত্মীয় স্বজন পাশে আসে, সেই থেকে একটা কথা উঠেছিল, যখন ভদ্রমহিলার দুজন ছেলে, তাহলে দুজন মিলে সেই খরচটা আধাআধি করবে, যেমন হয় কন্ট্রিবিউশন। সেখানে আমি বলবো মেয়ে হিসেবে মেয়েরও কিন্তু সেখানে কন্ট্রিবিউট করাটা দায়িত্বের মধ্যেই পড়ে। শুধু দুজন ছেলেই দেবে আর মেয়ের বিয়ে হয়েছে বলে মেয়ে দেবে না, তা কিন্তু নয়। কারণ দুজন ছেলের যেরকম দায়িত্ব থাকে, মেয়েরও কিন্তু দায়িত্ব থাকে। আর মেয়ের প্রতি বাবা মারা অনেক বেশি কন্ট্রিবিউট করে, যেহেতু মেয়ের বিয়ে দিতে অনেক বেশি খরচ খরচা হয়। সেখানে ছেলের বিয়ে কিন্তু খুবই নমিনাল ব্যাপার, শুধু ছেলের এডুকেশনের পিছনে কিছু খরচ হয়ে থাকে, কিন্তু সেটা কথা না। আমরা নর্মালি বলি যে ছেলেরা যেহেতু মা বাবার সঙ্গেই থাকে, তার মানে ছেলেরা মা বাবার দেখাশোনা করবে। আর মেয়েরা যেহেতু শ্বশুরবাড়ি চলে যায়, সেহেতু তার অতটা দায়িত্ব বর্তায় না। কিন্তু যুগ বদলেছে, সময় বদলেছে, আজকাল মেয়েরাই চায় মায়েদের বাবাদের পাশে দাঁড়াতে। অ্যাকচুয়ালি তাদের শ্বশুরবাড়ির লোকেরাও এটার অপোজ করে না, কারণ সবার বাড়িতেই ছেলে মেয়ে থাকে, কাজেই আমার বউ যেমন দেখবে আমার বোনও কিন্তু এদিকে দেখবে, মানে ভাইস ভার্সা জিনিসটা হয়েই যায়। তাহলে মৌয়ের দিক দিয়ে ঠিকই ছিল, ওর যদি অর্থের লোভই থাকবে তাহলে অনেক দিন আগে তো 30,000 হওয়ার আগেই ও টাকাটা তুলে নিতে পারতো, কিন্তু ও তোলেনি। ও বুঝেছে ওটা ওর শাশুড়ির টাকা, শাশুড়ির অ্যাকাউন্টেই থাকুক, যখন শাশুড়ির খুব প্রয়োজন হবে, ওদের সমস্যা হবে বা ওর দেওর দিতে পারবে না, তখন সেই টাকাটা কোনো কাজে লাগলেও লাগানো যেতে পারবে। যেটা আছে সেটাকে এখনই তোলার কোনো প্রয়োজন নেই, এই জন্যই টাকাটা অ্যাকাউন্টে ছিল। নাহলে যেখানে মৌয়ের কাছেই সমস্ত কাগজপত্র, তো ইজিলি জিনিসটা করে নিতে পারতো, এত দিনের অপেক্ষা করতো না। এবার চলে আসি ছোটো বউয়ের কথায়। আচ্ছা, ছোটো বউ যে এই বারবারন্ত, অ্যাকচুয়ালি তার বরের এখানে পুরোটা ইন্ধন আছে, আমি যা দেখলাম, আমি যা বুঝলাম। কারণ অ্যাকচুয়ালি ওই ছোট ছেলে অনেক রকম একটা মানসিক জেলাসি রয়েছে,
তার কথাবার্তা থেকে এটা বুঝতে পারলাম মা নাকি তাকে ভালোবাসে না, ছোট থেকেই মার আদর আবদার এগুলো মানে মার আদর স্নেহ কিছুই সে পায়নি, তার আবদার কিছু মেটানো হয়নি, তার পড়াশোনার পিছনে কোনো খরচ করতে হয়নি, কোনো কিছুই করতে হয়নি, যেটুকু বড় হয়েছে তার খরচ করছে, যখন দরকার হয়েছে সে টিউশনি করে করেছে। আচ্ছা আমি বলি, যখন কোনো বাচ্চা জন্মায় এবং নিজের পায়ে দাঁড়াবার সক্ষম অবস্থায় আসে, সেই যে টাইম পিরিয়ডটা, সেই পিরিয়ডটা বাবা মা কিছু করেনি, কিচ্ছু করেনি। তার জ্বর হলে তার দেখভাল করেনি, তার শরীর খারাপ হলে চিন্তা করেনি, তার নাকি তাকে না খাইয়ে রেখেছিল, না তাকে যত্ন করেনি, কিছুই করেনি। আর যেখানে ওদের মায়ের জানি কিছুটা ফিজিক্যালি উনি হ্যান্ডিক্যাপ্ট, মানে উনি কানেও শোনেন না, কথাও বলতে পারে না, ইজ অ্যাকচুয়ালি যে মুখে কথা বলবে না সে কানে শুনবে না, ডিফ অ্যান্ড ডাম। তাহলে সেই ব্যাপারটা থাকার জন্য উনি তো এমনি মানে কি বলবো, ওনার একটা আলাদা কিওর নেওয়ার দরকার আছে। সেখানে তাদের ছেলে হিসেবে দুজন ছেলেই কথা বলতে পারে, কথা বলতে সক্ষম, এটা কিন্তু খুবই হ্যাপির ব্যাপার। এটা আমাদের পাড়াতেও একজন আছেন, দুজন দম্পতি, ওরা দুজনেই সরকারি চাকরি করেন, হ্যান্ডিক্যাপ কোটায় যেরকমভাবে পায়, দুজনেই ডিফ অ্যান্ড ডাম, এবং এদের দুজনের যে সন্তান দুজনেই যমজ এবং দুটো মেয়ে, তারা কিন্তু কথাবার্তা বলতে পারে এবং এখন তো তারা অনেক বড়, তারা সমস্ত কাজ বাবা মার সঙ্গে সঙ্গে তারাই করে, মানে যে কথা বলার, কন্ট্যাক্ট করার যে সমস্যাগুলো তাদের বাবা মার থাকে, যারা কথা বলতে পারে তাদের সঙ্গে, সেই ব্যবস্থাগুলো তাদের মেয়েরা এখন হ্যান্ডেল করে। কারণ তারা তো একটা এডুকেশন নিয়েইছে ডিফেন্ট ডাম স্কুলে, সেইভাবেই তারা কথাবার্তা বলে, স্বামী স্ত্রী নিজেরা কন্ট্যাক্ট করে, মেয়েদের সঙ্গে কন্ট্যাক্ট করে, সরকারি চাকরি করে, বুঝতেই পারছো, তাহলে সেই রকম ব্যাপারই সেভাবেই তারা চলে। তাই বলছি, একটা আমার তো মনে হয় না উনি চাকরি করেন, তাহলে ওনার একটু মানে স্পেশাল কেয়ারের প্রয়োজন হয়। সেইখানে তার মাকে ছোট ছেলে যেভাবে দোষারোপ করছে দেখে আমার সত্যি মানে আমি স্টান্ট হয়ে গেলাম, যে এই নাকি ছেলে কোথায় মায়ের দুঃখ বুঝবে, কোথায় মাকে ডবল কেয়ার করবে, তা নয় সাংসারিক অশান্তিতে ইন্ধন যোগাচ্ছে। যেখানে সে ইচ্ছে করলেই সমস্ত সমস্যাটা মেটাতে পারে, একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে, সেখানে সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি করছে। এটা তো প্রয়োজন নেই, তার নিজস্ব রোজগার আছে, সরকারি চাকরি করে, যেখানে তার বড় ভাইয়ের সেভাবে রোজগার নেই, তাহলে শুধু ইউটিউবই ভরসা, যদিও সেখানে তাদের স্টেবল কন্ডিশন, সেটা কথা না। কথাটা হচ্ছে আমার মাস গেলে একটা সিকিওর রোজগার। ইউটিউবের কিন্তু তোমার আজ ভিউজ আছে, কাল ভিউজ নেই, এটা হলো টেম্পোরারি একটা অনিশ্চিত ব্যাপার। সেখানে সরকারি চাকরি পাওয়া মানে আজকাল হচ্ছে হাতে লটারি পেয়ে যাওয়া। তাহলে সেইখানে দাঁড়িয়ে সে কি করে এই ধরনের কাজিয়া তৈরি করতে পারে? সত্যি আমার খুব নগণ্য লাগলো ওই ছেলেটার মেন্টালিটি দেখে। তার বইয়ের সঙ্গে সঙ্গে সেও সমানতালে বলে চলেছে, এবং তার মেন্টালিটিটা খুবই নগণ্য। ফার্স্টেই বলে নিই, ওদের কাছে খুব শুনছি কলকাতায় থাকি, কলকাতায় থাকি। তা আমি ওদের ব্লগটা 3টে ভিডিও দেখেছি, তার থেকে বুঝেছি ওরা মোটেও তো কলকাতায় থাকে না। তাহলে কলকাতা কথাটা আসছে কোত্থেকে? ওরা তো অ্যাকচুয়ালি থাকে হুগলি ডিস্ট্রিক্টে, হুগলি ডিস্ট্রিক্টের কোন নগর? কারণ আমি পরিষ্কার দেখেছি, আজকে কিভাবে দেখেছি আমি বলছি, কারণ স্টেপ বাই স্টেপ আনছি। যেমন একটা পয়েন্টে আমি বুঝতে পারলাম, যেখানে ওই বউটা, ছোটো বউটা গঙ্গা স্নানে গেছিলো, তখনই বুঝলাম এটা কোনো গঙ্গার ধারের জায়গা। তারপরে শুনলাম এটা হচ্ছে বারোমন্দির ঘাট, আর বারোমন্দির ঘাটটা হচ্ছে কোন নগরে, এটা আমি খুব ভালো জানি। কারণ দেখো ভাই, আমার সারা কলকাতা জুড়ে, এমনকি নর্থ, সাউথ, সেন্ট্রাল, তারপরে এই কী বলে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, আমার সব দিকেই সব রিলেটিভরা আছে, কাজেই আমার এইগুলো চিনতে খুব একটা অসুবিধা হয় না, মানে যাতায়াত আছে। সেই জন্য বলছি, এই বারোমন্দির ঘাট যখনই বলেছে তখনই বুঝতে পেরেছি এটা হলো হুগলি কোন্নগর। আর নেক্সট যেটা বুঝেছি সেটা এবার আসছি আমি। কী করে বুঝেছি এতটা আমি কনফিডেন্টলি কী করে বলতে পারছি? আচ্ছা, ওরা যে টাকাটা নিয়ে এসছে, অর্থাৎ 30,000 টাকা যেটা তুলেছে, সেটা কিন্তু ওরা তুলবে বলে ব্যাংকে যায়নি। কথাবার্তা থেকে যা বুঝলাম, ওরা শাশুড়িকে বুঝিয়েছে, ওরা মানে ওখানে বউটাই গেছিলো, ছেলেটা যায়নি। বউটার বাপের বাড়ি সম্ভবত ওখানে, ছোটো বউয়ের, সেই জন্য সে ওখানে গেছে এবং শাশুড়ির সঙ্গে দেখা করেছে। শাশুড়িকে বুঝিয়েছে যে ভাতার টাকা ঠিকভাবে ব্যাংকে আসছে নাকি সেটা জানার জন্য যাবে, এই বুঝিয়ে শাশুড়িকে নিয়ে গেছে, এবং সেটা মৌকে বলে যায়নি কোথায় নিয়ে যাচ্ছে। স্বভাবতই মৌয়ের এটা কিউরিয়াসিটি হয়েছে, তার জন্যই লোকজনকে বলেছে, এবং বিশেষ করে পাশে পিসি শাশুড়ির বাড়ি, ননদের বাড়ি, ব্যাপারটা জানাজানি হয়েছে, মৌয়ের মাধ্যমেই হয়েছে নিশ্চয়ই। যাই হোক, এই দেখতে গিয়ে সমস্ত টাকাটা তুলে নিয়েছে। এবার ফেরার পথে এদের সঙ্গে দেখা হয়েছে, তখন আর কিছু করার নেই, কাজেই তখন ওই পিসি শাশুড়ির বাড়িতে ছোটো বউ গিয়ে উঠেছে, এবং সেখানে ননদও ছিল। একটা ঝামেলার মুখোমুখি নিশ্চয়ই হয়েছিল, যেহেতু লোকজন জড়ো হয়ে গেছিল। তখন আর উপায় নেই, তখন কি করেছে, ওদের কথা মতো শাশুড়ির হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়েছে। শাশুড়ি দেখো, ওনার যতটুকু বোঝ তার থেকে উনি 5,000 টাকাতেই খুশি হয়ে গেছেন।
আচ্ছা, ওনার হয়তো নিজের বোধও নেই, ওই টাকাটা ওনার নিজের, কি বুঝিয়েছে সেটা তারাই জানে। আর ওখান থেকে তোমার মিষ্টি খাওয়ার জন্য ভাবো কতটা সাহস এদের, 500 করে টাকা বোধহয় 4 জনকে দিয়েছে, মানে আরও 2,000 টাকা খরচ হয়েছে, 5 আর 2 7, তাহলে পড়ে রইল কত, 23,000 টাকা। এই 23,000 টাকা নিয়ে ও বাড়িতে এসছে, ওর হাজব্যান্ডের বাড়ি, মানে যেখানে ও থাকে, অর্থাৎ ওই হুগলি কোন্নগরে। এইবার সেখানে এসছে, সেখানে এসে 23,000 টাকা সে নিজের কাছে রেখে দিয়েছে, নিজে ওকে বলছে, এবং সে তার হাজব্যান্ডকেও দেয়নি। এবার হাজব্যান্ড বলছে, তুমি এনেছো, ভালো করেছো, তুমি তো আনতেই পারো, এতে তোমার অধিকার আছে। কিসের অধিকার আছে বাবা? তোমার তোমার মায়ের টাকা তোমার কিসের অধিকার আছে? এই যে আমরা বিভিন্ন ইন্স্যুরেন্স করি দালালের মাধ্যমে মনে করো, বা এই যে লক্ষ্মীর ভাণ্ডারের যে কাজকর্মগুলো হয়েছে, মানে স্বাস্থ্যসাথী হেন তেন অমুক, মানে যেটা দুয়ারে সরকারের কাজ, এটা তো কিছু লোক বসে বসে করেছে ক্যাম্পের মাধ্যমে। তাহলে এই যে যারা এই ব্যাপারগুলো করিয়ে দিয়েছে, তার মানে আমি যদি কিছু পাই এই দুয়ারে সরকার বা সরকারি ভাতা মারফত, তাহলে আমরা যে পাচ্ছি, তাহলে সেই টাকাটা কি যারা করিয়ে দিয়েছে তাদের প্রাপ্য? অ্যাকচুয়ালি এইটাই কিন্তু ওরা বোঝাতে চাইলো, আমি করিয়ে দিয়েছি তার মানে ওই টাকাটা আমি নেব। এটা কি একটা কথা হলো? তুমি করিয়ে দিয়েছো মানে তুমি করতে সাহায্য করেছো, কাকে না, যে পাবে তাকে। তুমি কিন্তু পাওয়ার যোগ্যতা, একটা বিধবা ভাতা বা বার্ধ, আমার তো মনে হয় উনি হ্যান্ডিক্যাপ্টের তরফ থেকেও কিছু টাকা ওনার পাওয়ার কথা, মানে সেটারও কোনো একটা স্কিম আছে, এখন জানি না কতগুলো ভাতা ওখানে রয়েছে। যাই হোক, সেই যে টাকাটা সেটা তো ওনার পাওয়ার কথা, সেটা তো তার ছেলে বা ছেলে বউয়ের পাওয়ার কথা না, কোনো ছেলে বা কোনো ছেলে বউয়েরই পাওয়ার কথা না। কাজেই টাকাটা যদি থাকে ওনার অ্যাকাউন্টেই থাকবে, সেখান থেকে তুলে নিচ্ছে, ভাবো, নিয়ে কোথায় না চলে আসছে নিজের কাছে, মানে আমার কাছে আমি রেখে দেবো। ওয়াই? কেন? তাদের যুক্তি হচ্ছে যদি ওই টাকাটা ওখানে থাকে তাহলে বড় ছেলে বড় বউ তুলে নেবে, কাজে ওরা তোলার আগেই আমরা সেটাকে তুলে আমাদের জিম্মায় রেখে দেবো। কারণ এর আগেও বাবার অনেক টাকা নাকি ছিল, বাবা মারা যাওয়ার সময় ওরা জানতো, কিন্তু যেহেতু তাদের নমিনি করা ছিল না ব্যাংকে, সেই জন্য সেই বাবার টাকাগুলো পায়নি। এটা হতেই পারে, ব্যাংকে নমিনি না থাকলে তুমি টাকা পাবে না, মারা গেলে তার আগে যদি তুমি না তুলে নিতে পারো বা প্রমাণ না দেখাতে পারো, তাহলে পাওয়া যায় না, এটা আমরা জানি, সেটা ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন এই ভাতার টাকাগুলো থাকে, মা যখন জীবিত রয়েছে তখন কি করতে হয়, সবাইকে বসিয়ে একটা সবার কনসার্ন নিয়ে কাজ করতে হয়। না না, আমি আগে করে নেব, আমি আগে নিয়ে নেব, এই যে টেন্ডেন্সি, এটাই আমি দেখলাম এই ছোট ছেলে আর ছোট বউয়ের মধ্যে। এবং সেই টাকাটা নিয়ে এসে তারা রেখে দিয়ে এখন যখন জানাজানি হয়ে গেছে, তখন বলছে যে বউ নাকি জানাতে চেয়েছিল কিন্তু ছোট ছেলে জানাতে দেয়নি, কারণ তারা কন্ট্রোভার্সি চায়নি, কারণ এটা করলে যে কন্ট্রোভার্সি হবে তারা সেটা জানতো। তাহলে তোমরা এমন কোনো কাজ করবে কেন যাতে কন্ট্রোভার্সি হয়? অন্যায় কাজ করেছো বলেই কন্ট্রোভার্সির ভয় পেয়েছো? যাই হোক, এরা বুঝতে পারেনি যে ওই তরফ থেকে খবরটা, কারণ অনেকটা দিন হয়ে গেছে তো ভেবেছিল আর বেরোবে না, কাজে 1 মাস পরে বেরোবে, এটা ওরা বুঝতে পারেনি, খানিকটা ঘাবড়েই গেছে। তার ফলস্বরূপ কী হলো না, ওই টাকা ওরা নাকি ভেবেছিল গয়না কিনে সেটাকে পুঁজি হিসেবে রেখে দেবে এবং সেটা তার শাশুড়িকে দেবে। আরে টাকাটা ব্যাংকে থাকলেও তো থাকতো, গয়না কিনলেও সেটা থাকবেই, কিন্তু সেটা সে শাশুড়িকে দিয়ে দেবে কনভার্ট করে, কারণ তার শাশুড়ির কানের থেকে দুল খুলে নাকি বড় বউ সরিয়ে রেখেছিল যদি হারিয়ে যায় তাই জন্য। যাই হোক, এর ভেতরে সততা মিথ্যা কী আছে সেটা আমার জানা নেই, ব্যাপারটা যেটা দেখছি সেটা বলছি। দেখা গেল ওই যে 23,000 টাকার তার থেকে 15,000 টাকা দিয়ে একটা কানের দুল, সোনার কানের দুল কেনা হলো, দেখেছি আমরা, দেখিয়েছে, তার বিলটাও দেখিয়েছে। এইবার আসি আমার পয়েন্টে, ওই বিলের মধ্যেই অ্যাড্রেসে লেখা ছিল কোন্নগর হুগলি। তাহলে যে মানুষটা কোন্নগর হুগলি সোনার দোকান থেকে সোনা কিনবে সে নিশ্চয়ই অন্যত্র থাকবে না, কলকাতায় থাকা লোক নিশ্চয়ই কোন্নগরে গিয়ে সোনার দোকান থেকে সোনার দুল কিনতে যাবে না। যাই হোক, তারপরে ওই বারমন্দির ঘাট, মানে 2 2 4 হয়ে গেছে, ওরা ওই অঞ্চলে থাকে, এদিকে বলে কলকাতা। ভগবান জানে এটা কোন জাতের মানুষ যারা ডিস্ট্রিক্ট গুলিয়ে ফেলে। আমি যদি তোমার মুর্শিদাবাদে থাকি, আমি বলতে পারি না আমি কোচবিহার ডিস্ট্রিক্টে থাকি, এই হলো ব্যাপার। মানে আমি পাশে আছে মানেই আমি ওখানে চলে গেলাম, কলকাতা বললে কোন যে বিশাল ব্যাপারটা বোঝাবে এটা আমার বোধগম্য হয় না। যাই হোক, এইবার ব্যাপারটা হচ্ছে 15,000 টাকা দিয়ে দুল কেনা হলো। দুলের প্রসঙ্গে আসে, যে দুলটা কিনেছে একটা পাশা টাইপের দুল, সেটা না কোনো ঘরে পড়ার জিনিস, এটা ঘরে পরে থাকা যায় না, না ওই বয়স্ক মহিলার পরার মতো সাইজ বা তোমার কী বলে ওটাকে, ডিজাইন, ঘরে পড়ার দুল ওটা নয়। তাহলে কেন ওই জিনিসটা কেনা হলো? এবং কেনার সময় আরেকটি ব্লগে দেখা গেছে যখন কিনতে গেছে বউটা, সঙ্গে তার হাজব্যান্ডও ছিল এবং সেটা নিজের কানে পড়ে সে দেখছে। হাউ রিডিকিউলাস! তুমি তোমার শাশুড়ির দুল কিনছো, নিজে পরে দেখছো, এবং সেটা হতে পারে তুমি পুশটা ঠিক করে লাগিয়ে দেখলে, ঠিক মতো সেট হচ্ছে কিনা লাগিয়ে দেখলে, নিজের কানে পরে দেখার অর্থটা কি? তোমাকে মানাচ্ছে কিনা? তাই দুলটা তুমি কার জন্য কিনেছো? এই প্রশ্নের উত্তরটা তো দিতেই হবে। এখন বলছো দোলটা দেখিয়ে ওটা আমি দিয়ে দেবো, আমি কেউ শাশুড়িকে নিয়ে আসুক তার হাতে দিয়ে দেবো, সে কোচবিহারে থাকে, কোচবিহার থেকে এখানে আসবে তোমার ওই দুলটা নিতে, যে টাকাটা তুমি নিয়ে এসছো সেই টাকায় দেওয়া দুল, আর বাদ বাকি টাকাও তুমি ওই খামে পুরে নাকি দিয়ে দেবে।
আচ্ছা, তোমার হাজবেন্ডকে তুমি বলছো যে না তুমি গিয়ে দিয়ে আসো বা তাদের আসতে বলো, তোমার হাজবেন্ড বলছে হ্যাঁ আসুক, সঙ্গে যদি কেউ আসে তার যাতায়াত খরচ, হোটেল খরচ, অমুক দিয়ে দেবো, তমুক দিয়ে দেবো। ভাই, তোমার যদি এতই পয়সা, এতই টাকা পয়সা থাকবে, তাহলে মায়ের ওই 30,000 টাকার প্রতি এত লোভ ছিল কেন? যদিও 25,000 টাকা তুমি দিয়েছো, 2,000 টাকা লোকের হাতে ছেড়ে দিয়েছো যাতে তোমাদের টাকাটা না আনতে বাধা দেয়, ঘুষ দিয়েছো। তারপরে তুমি বুক বাজিয়ে বলছো যে টাকাটা কেন আমরা রাখতে পারবো না, জিনিসগুলো কেন আমরা রাখতে পারবো না? আমিও তো আমার মায়ের সন্তান, মা এখনো বেঁচে আছে রে, হতচ্ছাড়া ছেলে, মা এখনো বেঁচে আছে। অন্তত ভাব মায়ের কথা। ওই টাকা দিয়ে মাকে দিবি তো মাকে দিয়ে ওখানেই আসতি, তা নয়। তোর দরকার থাকে মায়ের কানে দুল কিনে দিবি, তো নিজের টাকা দিয়ে কিনে দিতি। মায়ের টাকা তুলে এনে সেই টাকায় তুই দুল কিনে দিলি, মানে মাছের তেলে মাছ ভাজা, আমি দুল কিনে দিলাম দেখানো। এগুলো যে কেন হচ্ছে বুঝতে পারছি, কারণ তোমার ওর শাশুড়ির যে চিকিৎসার ব্যাপারটা হয়েছিল, ওই ছোট ছেলে চেয়েছিল কলকাতায় এনে চিকিৎসা করাতে, ঠিক আছে, কিন্তু মৌরা রাজি হয়নি, তারা ব্যাঙ্গালোর বা চেন্নাই নিয়ে যেতে চেয়েছিল। তার জন্য এদের টাকা পয়সার কথা বলা হয়েছিল যে দুই ভাই সমান সমান টাকা দেবে। এই টাকা দেওয়ার যে ব্যাপারটা হয়েছিল তখনই এদের টনক নড়েছিল যে ব্যাংকে যে টাকাটা আছে ওই টাকাটাই আমি তুলে নেবো, যদি আমার দিতে বলা হয় তাহলে আমি ওই টাকাটাই না ঘুরিয়ে দেবো। আমার মনে হয় এটাই ও মনে মনে ভেবেছিল, এইভাবে টাকাটা আমি নিয়ে নিই, এরপরে টাকা লাগলে এর সঙ্গে আর কিছু মিশিয়ে দিয়ে দেবো, তাহলে আমার অতটা টাকা যাবে না। মানে একটু চালাকি করতে গেছিল, সেটা এখন লোকের সামনে চলে আসার জন্য এখন একটু ফাঁপড়ে পড়েছে, তাই এত বড় বড় কথা, এত বড় বড় জিনিস। তবে একটা জিনিস আমি পরিষ্কার হয়ে গেছি, এরা মানে ছোট ছেলে আর বড় ছেলের মধ্যে বা ছোট বউ বড় বউয়ের মধ্যে একটা ব্যাপার চলে যে কার কাছে শাশুড়ি থাকবে। মানে শাশুড়ি তার গ্রামের পরিবেশে, খোলামেলা পরিবেশে থাকতে অভ্যস্ত, সে শহরে ফ্ল্যাটের পরিবেশ তার ভালো লাগে না, স্বাভাবিক, এটা অনেকেরই লাগে না, বদ্ধ পরিবেশ না, দরজা জানলার মধ্যে আটকানো পরিবেশ, গাছপালা দেখাই যায় না সেভাবে বলে, তা ওনাকে সেভাবে ওরা এখানে এনে রাখতে পারে না। এদিকে তারা নিত্যদিন ভিডিওতে দেখছে তার শাশুড়ি তার বড় ছেলের বাড়িতে সুন্দর আছে, নিজে রান্নাবান্না করছে, খাচ্ছে, দাচ্ছে, মানে সংসারে দেখো, লোকে তখনই রান্নাঘরে কাউকে অ্যালাউ করে, তার বৌমাও তো বলতে পারতো না আপনি রান্নাঘরটা আমার দায়িত্বে থাকবে, অনেকেই কিন্তু আছে রান্নাঘরটা নিজের দায়িত্বে থাকতে চায়, কিন্তু এখানে কিন্তু মৌ কিন্তু সেটা করেনি, শাশুড়িকে শাশুড়ির মতো স্বাধীনতা দিয়ে রেখেছে। না, তার সংসার সে তার মতো খাটুক, মৌ সাইডের কাজগুলো করে। এটাই হয়ে গেছে ওই ছোটো বউয়ের গায়ের জ্বালা এবং ছোটো ছেলের রাগ, যে মা দাদার সংসারে থেকে এত সুবিধা করে দিচ্ছে, আর আমি বিয়ে করেছি, আমার সন্তান আছে, কিন্তু আমার মা আমার সংসারে এসে কোনো খাটনিই খাটছে না। বুঝতে পেরেছো? মাকে খাটাবার জন্য এদের কি নিদারুণ প্রচেষ্টা। বলছে মুখে, শাশুড়ির কাছ থেকে তো আমি কোনো কিছুই পেলাম না, কিছুরই তো আশা নেই, মানে শাশুড়ি এসে এখানে রান্না করবে, তার বাচ্চাটার দেখাশোনা করবে, খুব বেশি হলে সংসারের সব কাজ করবে, আর এই মেয়েকে নিয়ে ব্যস্ত থাকবে, এটাই এদের টেন্ডেন্সি ছিল। আমি বলি এটা অনেক ছেলের মধ্যেই দেখা যায়, ছেলেদের মধ্যেই দেখা যায় যে বৃদ্ধ হলে বাবা মার, এরকম সিনেমা আমরা কিন্তু দেখেছিলাম, দেখবে ওই বাগবান ছিল হেমা মালিনীর বইটা, অমিতাভ বচ্চন, যে মাকে সবাই নিতে চায়, যেহেতু মা খাটতে পারে, মাকে দিয়ে অনেক রকম কাজ হয়, রান্নাবান্না হয়, সেই জন্য মাকে সব ছেলে নিতে চাইছে, কিন্তু বাবাকে কেউ নিতে চাইছে না। বাবা এই নিয়ে, বাবা মা কোথায় থাকবে এই নিয়ে ছেলেদের মধ্যে বচসা। এটাই হলো ব্যাপার। মা যদি সক্ষম হয়, অসুস্থ না হয়, তাহলে কিন্তু সব সংসারে তার দাম থাকে, তার কারণ তার কাছ থেকে খাটনি পাওয়া যায়, তার খাটনির অনেক দাম ভাই, সেইটাই হলো ব্যাপার। কিন্তু এরা বলবে মার ভালোবাসা পাবো মার, তাই তো সারা জীবন মা কেটে গেল, আর বৃদ্ধ বয়সে যে একটু আরাম করবে সেইটা কেউ ভাবতে পারে না, উল্টে বলে মার কাছ থেকে কিছুই পেলাম না, কাজে কিছু পেলাম না, মানে মাকে পেলাম না, কাজে মার টাকাই সই। এইসব ছেলে থাকার থেকে না থাকা ভালো ভাই। আমি আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই রকম দেখে আমি খুব শান্তি পেলাম যে ভগবান আমায় ছেলে দেয়নি, সত্যি বলছি, আফসোস থাকবে না জীবনেও। ভিডিওটা আমি এখানেই শেষ করব, নেক্সট ভিডিওতে অবশ্যই আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক কমেন্টস করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।